ভূত প্রেত, তন্ত্রমন্ত্র, রহস্য, রোমাঞ্চ, গোয়েন্দা, প্রেম কিংবা দুঃসাহসিক অভিযানের গল্পগুলির স্বাদ পেতে আমাদের পাশে থাকুন এবং গল্পের স্বাদ আরও বাড়ানোর জন্য হেডফোনটিকে সঙ্গে রাখুন। আমাদের চারিপাশে তাকালেই যাদের দেখতে পাই, শুধু যে তাদের অস্তিত্ব রয়েছে তা কিন্তু নয়। চোখের বাইরে না দেখা কিছু অবয়ব থাকে, কিছু শব্দ শোনা যায়, সেখানেই থেকে যায় কিছু ভয়, কিছু অতীত। তাদের গলা আমাদের কান পর্যন্ত পৌঁছয় না। শুরু হচ্ছে আজকের গল্প, মিডনাইট লজ। গল্পের সূত্রধর তীর্থঙ্কর, অন্যান্য চরিত্রে হিন্দোল, সৌগত এবং সৌভাগ্য। স্নায়ু শক্ত করে কান পাতুন, শুরু হচ্ছে আজকের গল্প, মিডনাইট লজ। অনেকদিন আগের কথা। তখন উত্তর কলকাতার একটি বাড়িতে একটি ছেলে বসবাস করতে শুরু করেছে। ছেলেটির ডাকনাম কিশোর। স্বাধীন ভারতে পাকাপাকিভাবে ইংরেজদের পাত্তারি ঘটানোর কথা হলেও সব ইংরেজরা দেশে না গিয়ে ভারতে থেকে যায়। শাসন ব্যবস্থা অবশ্য ভারতীয় শাসকদের হাতেই থাকে। কিশোর খুবই শান্ত, নিবিড় প্রকৃতির ছেলে। বেশি বা বৃথা চিৎকার চেঁচামেচি সে একেবারেই পছন্দ করতো না। চুপচাপ একাকী থাকতো সে। তবে মেধাবী ছিল। ক্লাসে প্রথম ছাড়া দ্বিতীয় কোনোদিন হয়নি। কিন্তু সবার সঙ্গে মিশুকে ব্যাপারটা তার মধ্যে ছিল না। এখন সে কৈশোরের গণ্ডি পার হয়ে 21 বছর বয়সে পা দিয়েছে। একটা চাকরির জন্য কলকাতায় একটি ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকতে লাগলো সে। তবে ছেলেটি কলকাতায় এসে আগের তুলনায় একটু মিশুকে হয়ে উঠেছিল। শহরতলির অলিতে গলিতে তার বন্ধুর অভাব বোধ করতো না সে। একদিন সে ঠিক করলো কয়েকজন বন্ধুদের নিয়ে পাহাড়ে বেড়াতে যাবে। যেমন কথা তেমন কাজ। দুইটি অন্তরঙ্গ বন্ধু পল্টু ও শিল্টু রাজি হয়ে গেল পাহাড়ে যাবার জন্য। বুধবার সকাল সকাল কার্শিয়াংয়ের উদ্দেশ্যে হাওড়া স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠে পড়ল সবান্ধবে। ট্রেনে নানা বিচিত্র খাবার উঠল, কিন্তু কোনো কিছুতেই কিশোর মন দেয় না। আপন মনে জানালার দিকে তাকিয়ে থাকে। তখন পল্টু জিজ্ঞাসা করে, কিরে, পাহাড়ে যাওয়ার আনন্দে খাওয়া দাওয়া একেবারে মাথায় তুলেছিস? তা সেখানে গিয়ে আমরা কোথায় উঠবো ঠিক করেছিস? তা কি ভাবলি? ওখানে পাইন গাছ আর হেমলক গাছের চারাগুনেই ফিরে আসবো। ওখানে একটা অনেক পুরনো হোটেল বুক করেছি, সেখানে কেয়ারটেকার ছাড়া আর কেউ থাকে না। তা তোরা যাই বলিস, ব্যাপারটা কিন্তু রোমাঞ্চের একটা গন্ধ রন্দে রন্দে পাচ্ছি। কি বলিস? সিন্টু কেবল জানলা দিয়ে ট্রেনের বাইরে প্রাকৃতিক দৃশ্য দেখতে ব্যস্ত। উফ ভাই, পেটের মধ্যে ছুঁচোগুলো একেবারে ফুটবল খেলতে শুরু করে দিয়েছে। একেবারে পেনাল্টি বক্সের কাছে চলে এসছে রে। বাড়ি থেকে যে খাবারগুলো এনেছিস সেগুলো তাড়াতাড়ি বের কর। হ্যাঁ ভাই, প্রায় 7:30টার মতো লেগে গেল পৌঁছতে। শিলিগুড়ির গাঢ় গ্রামাঞ্চলে অন্ধকার যেন সময়কে স্থির করে রেখেছে। হোটেল থেকে একজন লোক পাঠিয়েছিল, কিন্তু লোকটির আচরণ কেমন ঠিক লাগেনি কিশোরের। কিন্তু আর কোনো অপশন না পেয়ে হোটেলের গাড়িতেই উঠে পড়ে। লোকটি বলল, আপনারা কলকাতা থেকে আসলেন তো? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, সেরম কোনো ব্যাপার নয়। ট্রেনে আসতে আবার কষ্ট কিসের? হোটেলটা তো আপনাদের জন্যই অপেক্ষা করে রয়েছে। একটু ইতস্তত বোধ করল কিশোর। ঠিক বুঝে ওঠার আগেই
হোটেলে এসে গেল তারা। কিশোর খেয়াল করলো সেটা কোনো হোটেল নয়, একটি লজ। লজটি প্রায় কয়েকশো বছর পুরনো হবে। তবে চাপা অন্ধকারে লজটির নাম দেখা সম্ভব হয়ে উঠল না। যাই হোক, লজটির কেয়ারটেকারের সঙ্গে দেখা হলো তাদের। আসুন আসুন বাবুরা, পথে আসতে কোনো সমস্যা হয়নি তো? ওরা নিবারণ, ব্যাগগুলো একটু রেখে দাও বাবুদের। না না, সেরকম কোনো অসুবিধা হয়নি। আমরা তো এই দিব্যি এলাম গাড়ি করে। ওই যে ওইদিকে কল ঘর, আপনারা হাত মুখ ধুয়ে নিন আর এই সিঁড়ি দিয়ে উঠে যান দোতলায়। আপনাদের জন্য দুটো ঘর খুলে দেওয়া হয়েছে। এরপর কিশোর ও তার বন্ধুরা হাত মুখ ধুয়ে দোতলায় উঠে একটি ঘরের ভিতর প্রবেশ করে। সেই ঘরে ঢুকে বিছানায় শটাং বসে যে যার ফোনে ব্যস্ত। ঠিক এমন সময় লজটির কেয়ারটেকার তাদের জন্য খাবার তৈরি করে এনেছে। খাবারের এলাহি আয়োজন কিশোরকে খুব অবাক করলো। তারা দেখলো লুচি, কষা মাংস, জলপাইয়ের চাটনি আর এক ধরনের পাহাড়ি সন্দেশ। খাবার পেটে পড়তে আর পাহাড়ি ঠান্ডায় প্রচন্ড ঘুমে তাদের চোখ আছড়ে পড়ল। আপনাদের থাকার জন্য পাশে একটা ঘর খুলে দেওয়া হয়েছে, আর যদি কিছু লাগে একটা ডাক পারবেন, কিন্তু ভুলেও মাঝরাতে ঘরের বাইরে পা বাড়াবেন না। কথাটা বলে কেয়ারটেকার দোতলার আরেকটি ঘরে নিয়ে গেল কিশোরদের। এটি একটি পরিষ্কার পরিচ্ছন্ন ইংরেজ সমসাময়িক ঘর। আসবাবপত্রে পূর্ণ এই ঘরে থাকার ব্যবস্থা হয়ে গেল তাদের। আসবাবপত্রগুলো খুবই প্রাচীন, তবুও তাদের কবজির জোরে টিকে আছে। তাড়াতাড়ি শুয়ে পড়ল তারা। পাহাড়ের ঠান্ডা হিমেল বাতাস ঘরের মধ্যে প্রবেশ করলেও পাইন কাঠের বনফায়ার জ্বালিয়ে কেয়ারটেকার চলে গেল তার নিজের কাজে। বিছানায় শরীর এলিয়ে দিয়ে কিশোর শুনতে পেল কিছুটা দূরে বন্য শিয়ালের আর্তনাদ। ঘুমের মধ্যেও যেন সেই কেয়ারটেকারের মুখটা বারবার মনে পড়ল কিশোরের। এক অদ্ভুত অন্ধকার যেন অস্পষ্টভাবে আটকে রয়েছে ওখানে। মধ্যরাতে হঠাৎ কিশোরের ঘুম ভেঙে গেল এক অস্পষ্ট হাসির আওয়াজে। গোটা বাড়ি যেন সেই গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কিশোর বাধ্য হয়েই বারান্দায় বেরিয়ে আসে, কিন্তু বাইরে বেরিয়ে আসতে সেই হাসির শব্দ নিমিষের মধ্যে স্তব্ধ হয়ে গেল। খুবই ভীতগ্রস্ত হয়ে পড়ল কিশোর, কিন্তু ছাড়বার পাত্র সে নয়। হাসির উৎসটা যেন তাকে খুঁজে বের করতেই হবে। শেষ রাতের দিকে বারান্দায় হাঁটতে গিয়ে আওয়াজটা আবার শুনতে পেল। বেশ জোরালো হাসি, তবে এমন বিকট ভয়ানক হাসি এই লজ থেকে নয়, বরং কিছু দূরে এক জঙ্গল থেকে আসছে। কিশোর খুবই অবাক হয়ে তাকিয়ে থাকলো সেই জঙ্গলের দিকে। অন্ধকার শত শত রহস্যকে যেন আবৃত করে রয়েছে। পরের দিন সকালে কেয়ারটেকার চা এবং এক টোস্ট নিয়ে উপস্থিত। কিশোর তখন দুই বন্ধুকে তুলে নিমের দাঁতন খুঁজতে একটু চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তবে কেয়ারটেকারের মুখে যেন এখন স্বস্তির ছায়া দেখতে পেল কিশোর। তবে গতকালের সব ঘটনাগুলো খুলে বলে কেয়ারটেকারকে। আচ্ছা, আমরা তো এই লজ বুক করিনি, তাহলে ড্রাইভার আমাদের এখানে এসে নামালো কেন? একটি লোক এসে আপনার এবং আপনার দুই বন্ধুর ছবি দিয়ে গিয়েছিল, তবে কবে যে আসবেন বা কেই বা যোগাযোগ করলো বলতে পারবো না। কিশোর এটা বুঝে উঠতে পারল না যে তারা একটি হোটেলে ফোন করে বুক করেছিল, আর কে সেই লোক তাদের এই লজে পাঠিয়ে দিল। তবে সেই লোকটি সম্পর্কে কেয়ারটেকার কিছু বলতে পারল না, আর গতকাল রাতের কথা জানালে কেমন চুপ করে থেকে বলে,
জঙ্গলে অনেক পশু পাখি থাকে বাবুরা। এর মধ্যে কিছু নিশাচর প্রাণীর চিৎকার আপনাদের হাসি বলে মনে হয়েছে। কিশোর বুঝতে পারল লোকটা কিছু তো আড়াল করছে তাদের কাছ থেকে। আচ্ছা, কালকে রাতে যে বারান্দায় হাঁটতে বারণ করলেন, ওটা কিসের জন্য? না না বাবুরা, আসলে চারিদিকে বিষাক্ত পোকামাকড় রয়েছে না, যদি কামড়ে নেয় সেই। তবে কিশোর বুঝতে পারল কথাটা বলতে বলতে 5 থেকে 10 বার যেন ঢোক গিলেছে কেয়ারটেকার। কিশোরের বুঝতে তেমন সময় লাগলো না যে এই প্রাচীন ইংরেজ সমসাময়িক লজে আর তার সামনে ওই জঙ্গলে কিছু একটা রয়েছে, যে রহস্য ভেদ সে করবেই। সেদিন দুপুরবেলা কিশোর বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। এমন সময় সিন্টু বলল, তোর পাহাড়ি সফর খুব রোমাঞ্চ হবে, তাই না? কেন রে? কালকে রাতের সমস্ত ঘটনা আমি শুনেছি, কিন্তু এটা বুঝতে পারছি না কেয়ারটেকারটা কি লুকাচ্ছে আমাদের থেকে। চা খেয়ে কিশোর বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়ল আশেপাশে ঘোরার উদ্দেশ্যে। একটা স্থানীয় খাবারের দোকান দেখে সেখানে সকালে জলখাবারে পরোটা আর আলুর দম দিয়ে পেট ভরালো তারা। কিশোর দেখল কলকাতার তুলনায় এখানে খাবারের দাম অনেকটাই বেশি। দোকানদারের কাছে থেকে জানতে চাইল ওই লজের ব্যাপারে। দোকানদার বলল, আপনারা কলকাতায় ফিরে যান বাবুরা, সেটাই আপনাদের পক্ষে ভালো হবে। আসলে বাড়িটার নাম মিডনাইট ভিলা, শুধু এইটুকুই জেনে রাখুন, আর বেশি বলা ঠিক হবে না। কথাটা বলার সময় দোকানদারের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল। লজে ফেরার পথে ফার্ন গাছে মোড়া স্যাঁতস্যাঁতে একটা পাথরের ফলকে দেখতে পেল একটা নাম লেখা রয়েছে, মিডনাইট লজ। গরম জল দিয়ে দিয়েছি বাবুরা, তাড়াতাড়ি স্নান করে নেন, আমি খাবার বাড়তেছি টেবিলে। তাড়াতাড়ি দুপুরের খাবার সেরে কিশোর তার 2 বন্ধুকে নিয়ে আবারও বেরিয়ে পড়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। অনেক ঘোরাঘুরির পর প্রচুর জল তেষ্টা পায় কিশোরের। খানিকটা বাধ্য হই তেষ্টার তাগিদে একটি পোড়ামাটির বাড়ির সামনে গিয়ে ডাকতে থাকে। কিছুক্ষণের মধ্যেই একটি বুড়িমা বেরিয়ে এলো সেখান থেকে। হাতে তার পিতলের একটা জল ভর্তি লোটা। জল দেখতে পেয়ে কিশোর এবং তার বন্ধুরা খুবই তাড়াতাড়ি পেট ভর্তি করে জল খেয়ে নেয়। খাবার পর লোটা ফেরত দেওয়ার সময় তারা লক্ষ্য করে একটা চাপা হাসি দেখতে পাওয়া যায় সেই বুড়িমার মুখে। এখানে সবকিছুই কেমন অদ্ভুতুরে লাগে কিশোর আর তার বন্ধুদের। কিশোরের মাথায় তখন চিন্তার পোকাগুলো সজোরে কামড়ে চলেছে। সেখান থেকে বাড়ি ফেরার পথে কোথা থেকে যেন বৃষ্টি এসে গেল। একটি গাছের তলায় তখন দাঁড়িয়ে আছে তারা। তবে কিশোরের মনে অস্থিরতা যেভাবে বাসা বাঁধতে শুরু করেছে, তা যেন সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর বৃষ্টি তার নিজের খেয়ালে থেমে যায় আর তারা বাড়ি পৌঁছায়। সবাই লজের সামনে একটা কেদারায় বসে আরাম করছিল। এমন সময় কিশোর লক্ষ্য করল দিনের শেষে সূর্য গাঢ় লাল রঙের পাহাড়কে চুম্বন করে দিনের বিদায় জানাচ্ছে। ধীরে ধীরে সন্ধ্যার অন্ধকার ঝিঝি প্রকার আমন্ত্রণকে স্বীকার করল। পাহাড়ে ঝুপ করে সন্ধ্যা নামে। কিশোর তখনও সেই কেদারা ছেড়ে ওঠেনি। সামনের টেবিলে কফি কেটল এনে রাখে কেয়ারটেকার। সবাই কফির কাপে চুমুক দিয়ে সেই জঙ্গলের দিকে তাকিয়ে রয়েছে। এমন সময় কেয়ারটেকার বলল, এই জায়গাটা খারাপ আছে বাবুরা, আপনারা আর কোনো দিন এখানে আসবেন না।
আচ্ছা, লজটি কত বছর দেখাশোনা করছেন আপনি? প্রায় 30 বছর তো হবেই বাবুরা। তাহলে তুমি তো এখানকার সবকিছুই জানো, সেজন্যই কি বারণ করছো এখানে আসতে? কি লুকোচ্ছ আমাদের থেকে? লোকটি চুপ করে চলে যায় সেদিনের মতো, রাত্রে খাবার দিয়ে। রাত তখন 12টা পার হয়েছে। হঠাৎ ঘুম ভেঙে যায় কিশোরের। সে লক্ষ্য করে তার বন্ধুরা অগরে ঘুমোচ্ছে। তাদেরকে বিরক্ত না করেই গতকালের মতোই বারান্দায় বেরিয়ে পড়ে সে। তাই মিনিট 10 ধরে একটা আর্তনাদ বা চিৎকার চলতে থাকে। কিশোর বুঝতে পারে চিৎকারটা সামনের বারান্দা দিয়ে ঘন জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। কিশোর আজও কোনো উত্তর পায় না নিজের কাছে, নিরুত্তর হয়ে বিছানায় শুয়ে পড়ে। সকালে কিশোরের ঘুম ভাঙে সিন্টুর গলা শুনে। কেয়ারটেকার চায়ের পেয়ালা আর কেটেল দিয়ে চলে গেছে। সিন্টু বলল, ভাই তোর ভূতের রোমাঞ্চের খবর কতদূর? আমি ভাই মরার মতো ঘুমোচ্ছিলাম, এনে চা খা। কিশোর কোনো উত্তর দেয় না, কারণ তার মাঝে গতকালের আর্তনাদের একটা চাপা প্রভাব কাজ করছে। এই 2 দিন তার শরীর অনেকটাই ভেঙে গেছে। সিন্টুর দেওয়া কাপটা সরিয়ে রেখে মনে মনে ভাবল, আমিও ছাড়বার পাত্র নই। কেয়ারটেকারের সামনে গিয়ে দেওয়ালের মতো দাঁড়িয়ে পড়ল সে। আচ্ছা, আপনার নামটা কি বলুন তো? আশা থেকে একবারও জিজ্ঞেস করা হয়নি। সদানন্দ, সদানন্দ ভাদুরী। তা কে কে রয়েছে আপনার বাড়িতে? হঠাৎ লোকটি কেঁদে উঠে বলল, সবাইকে শেষ করে দিল। কিশোর এবার আসল রহস্যের গন্ধ পায়। কে সব কিছু শেষ করে দিল? বললে সেও আমায় মেরে ফেলবে। ভেবেছিলাম কারোর কাছে এই গোপন সত্য বলবো না। কত বছর বুকের মধ্যে এটা রেখে দিয়েছিলাম, কিন্তু আর নিজেকে সামলাতে পারছি না। যা হবে হবে, ঈশ্বর জানে। কথাটা শুনে কিশোরের এবং তার বন্ধুদের সর্বাঙ্গে যেন এক হিমশীতল স্পর্শ ছুঁয়ে গেল। কেয়ারটেকার শুরু করলো তার কাহিনী। বলল, স্ত্রী, পুত্র ও একটি কন্যা নিয়ে সোনার সংসার ছিল আমার। খুব শান্তিতেই চলছিল আমাদের জীবন। আমার পৈতৃক ভূমি ছিল সেই উত্তরাখণ্ডে। রেলের চাকরিতে বদলি হয়ে এই পাহাড়ে চলে আসি সপরিবারে। এখান থেকে কিছুক্ষণ বাসে গেলেই তোমরা টয় ট্রেন দেখতে পাবে। এখানে আসার পর থেকে নানা যুগের কারণে রেলের চাকরিটা আমাকে ছাড়তে হয়। তবে চেনা পরিচিত একটি চা বাগানের মালিকের সুবাদে ফরেস্ট ডিপার্টমেন্টে একটা চাকরি জোগাড় করে ফেলি। তখনই এই লজটা ভাড়া নিই। প্রথম আমার স্ত্রী, পুত্র, কন্যার একাকিত্ব চেপে বসলেও স্থানীয় লোকেদের সাথে আলাপ পরিচয়ের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সব স্বাভাবিক হয়ে যায়। পাহাড়ি ঝর্ণার মধ্যে চা বাগানের সাথে বেশ ভালোই চলছিল দিনগুলো। একদিন আমার স্ত্রীর ঘুম ভেঙে যায় এক আর্তনাদে। রাত তখন বেশ গভীর। সেই আওয়াজটা লজের একতলার বারান্দা থেকে সামনের ঘন জঙ্গলের মধ্যে মিশে যায়। তবে সেই আওয়াজের পেছনে ধাওয়া করে আমার স্ত্রী। কিন্তু যখন ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করলো সে, তখন খেয়াল করলো আর কোনো চিৎকার সে শুনতে পাচ্ছে না। তার বদলে এক ভয়ঙ্কর হাসি সে শুনতে পেল। তৎক্ষণাৎ সে ওই স্থান থেকে পালাবার চেষ্টা করলেও ভাগ্যের পরিহাসে সে পালাতে পারে না। কোনো এক অদ্ভুত শক্তি তাকে নিয়ে অদৃশ্য হয়ে যায়। পরদিন সকালে অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি।
এইভাবে আমার পুত্র কন্যাও নিখোঁজ হতে থাকে। মনে হতে লাগলো যেখানে আমি সব হারিয়েছি তখন আমি থেকে আর কি করব। তবে একটা জেদ চেপে গিয়েছিল, যে কারণে আমি সর্বস্ব হারিয়েছি সেই কারণ আমাকে খুঁজে পেতেই হবে। একদিন আমি ঘুরতে ঘুরতে এই পাহাড়ি অঞ্চল ধরে একদম পশ্চিম দিকে এক উপজাতির খোঁজ পাই। তারা নাকি এখানে প্রায় 150 বছর ধরে বংশানুক্রমে বসবাস করছে। তাদের আমার ছেলের অন্তর্ধান আর আমার সেই ভয়ানক আর্তনাদের কথা, হাসির কথা জানাই। সব শুনে তারা জানালো যে আজ থেকে প্রায় 300 বছর আগে এখানে কাজের সূত্রে পিটার উইলিয়াম নামে এক ইংরেজ এই পাহাড়ি অঞ্চলে এসেছিলেন। তিনি এই মনোরম পরিবেশ দেখে একটা লজ বানাতে চেয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে অনেক খরচা করে সেই লজটা তিনি বানান। পিটার সাহেব তার বন্ধুদের সাথে এখানে এসে সময় কাটাতেন, আর বাকি সময় টুরিস্টের জন্য ভাড়া দিতেন এই লজটি। সাত করে ইংরেজ সাহেব নাম রেখেছিলেন মিডনাইট লজ। লজটি তৈরি হওয়ার পর পিটার উইলিয়াম বন্ধুদের একদিন ডিনার পার্টির আয়োজনে ডেকেছিলেন। সেই সময় উপস্থিত ছিলেন এখানকার স্থানীয় এক জমিদার। জমিদারের সঙ্গে কথা হয় এখনকার সব জমি সাহেব কিনে নিয়ে একটি বিশাল বাগান বাড়ি তিনি তৈরি করবেন। কিন্তু চাষিদের জোর করে জমি দখল করতে গেলে তারা বিদ্রোহ করে। ফলে রাতের অন্ধকারে তাদের এই লজের দক্ষিণ বারান্দার দিকে সাহেবের নির্দেশ মতো খুন জখম চালানো হতো, এবং খুনের পরে ওই সামনের জঙ্গলে পুঁতে দেয়া হতো। এভাবে কিছুদিন যাওয়ার পর অনেক কৃষক এবং চাষিরা সম্মিলিতভাবে তাদের নিজেদের মতন আন্দোলন গড়ে তোলে, এবং সেই আন্দোলন চরম আকার ধারণ করে। এই সময় জানা যায় একদিন ইংরেজ সাহেব পিটার উইলিয়াম নিজের লজের বারান্দায় পায়চারি করছিলেন। তখন কতকগুলি বিদ্রোহী চাষি তাকে ধারালো কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে। খুন করার পরে সামনের সেই জঙ্গলেই তাকে পুঁতে দেয়া হয়। তাই তার অতৃপ্ত আত্মা এই লজ ও জঙ্গল ছেড়ে যেতে পারেনি। তাই প্রতি রাতে বারান্দায় আর্তনাদ হয়ে জঙ্গলে প্রবেশ করে সেই শব্দ। তবে অনেকেই বলেছে শুধু ইংরেজ সাহেবের নয়, তার সাথে নির্বিচারে চাষিদের হত্যার পরে তাদের অতৃপ্ত আত্মার আর্তনাদও এখনো এখানে শুনতে পাওয়া যায়। তখন আমিও বুঝলাম এই লজে যারা থাকবে সবাইকে ইংরেজ সাহেবের অতৃপ্ত আত্মা তাদের মতো একই পরিণতি করবে। তাই যেন নিশির ডাকের মতো ডেকে যায় তারা। তবে আমাকে হয়তো নতুন নতুন মানুষ নিয়ে আসার জন্য বাঁচিয়ে রেখেছে সেই অতৃপ্ত আত্মা। তাই আমার কোনো ক্ষতি করেনি। তবে তোমাদের বাঁচিয়ে রাখতে কেনই বা আমাকে ব্যবহার করলো তা আমার কাছে বেশ রহস্যময়। এদিকে কিশোর আর তার দুই বন্ধু
কথাগুলো শুনে প্রায় স্তব্ধ হয়ে যায়। কিশোর বলল, একটা কারণ হয়তো আমাদের মৃত্যুকে বাধা দিচ্ছে, বিশেষ করে আমার ক্ষেত্রে। ঠিক বুঝলাম না। আমার প্রপিতামহের বাবা স্কটল্যান্ডে থাকতেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরির জন্য ভারতে আসতে হয় তাকে। তারপর থেকে এখানেই আমরা থাকি। হয়তো ইংরেজ রক্ত বইছে বলে পিটার উইলিয়াম আমার কোনো ক্ষতি করেনি। কিশোরের কথা শুনে তার বন্ধুরা বেশ অবাক হয়ে গেল। তোর ফর্সা রং দেখে আমরা মজা করতাম ঠিকই, কিন্তু তুই যে ইংরেজ তা গুণাক্ষরেও কোনোদিন টের পাইনি। ঈশ্বরের অশেষ কৃপা যে তোমার বন্ধুটুকু ইংরেজি রক্তধারী বলে সেই অতৃপ্ত ইংরেজ সাহেব তাকে এতটুকু ক্ষতি করেনি। তবে কালকেই কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। কালকেই চলে যাচ্ছ? আমার রহস্য নিরসনের জন্য আপনাকে সত্যিই ধন্যবাদ। তবে কোনো ক্ষতি করবে না সে আপনার। কোনো ক্ষতি করবে না বলছো? কিশোর কথায় কথায় পাহাড়ি অঞ্চলের সেই বুড়িমার কথা জানায় কেয়ারটেকার সদানন্দ বাবুকে, কিন্তু উত্তরে তিনি বলেন, এই দূর দূরান্তের কোনো অঞ্চলে জীবিত মানুষ বসবাস করে না। কথাটা শুনে কিশোর খুবই অবাক হয়ে গেল। কেয়ারটেকার সদানন্দ বাবু তার পাশের ছায়া দেখতে বললে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেখানে কোনো ছায়ার অবশিষ্টাংশও নেই। এই অবস্থায় লোকটি সেই ভয়ানক অট্টহাস্যে হেসে প্রায় প্রাণ ভয়ে কিশোর একতলা থেকে দৌড়ে দৌড়ে নিচে নেমে এলো বন্ধুদের নিয়ে। আবারও দেখতে পেল সামনের কেয়ারটেকারের অবয়ব। নিশ্চয়ই এখন সে রক্ত পিপাসু হয়ে উঠেছে। সেই অবয়ব পাশে ফেলে পাহাড়ি অঞ্চলের দিকে ছুটে চলল। রাতের শেষ ট্রেনে উঠে পড়ল তারা। ফোনে লোকেশন শেয়ার করে দিলে সকালে ট্রেন থেকে নেমে দেখলো বাবা মা তাদের বন্ধুদের দাদারা এসে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। আজও সেই অলৌকিক অতৃপ্ত আত্মার ঘটনা মনে পড়লে শিউরে ওঠে কিশোর। শুনছিলেন সৌগত প্রামাণিকের লেখা গল্প মিডনাইট লজ। গল্পের সূত্রধর পল্টু ও দোকানদারের ভূমিকায় আমি তীর্থঙ্কর। গল্পের প্রধান চরিত্র কিশোরের ভূমিকায় এবং শব্দগ্রহণে হিন্দোল, সিন্টুর ভূমিকায় সৌভাগ্য। গল্পের পোস্টার ডিজাইন, আবহাওয়া সঙ্গীত, কেয়ারটেকার ও ড্রাইভারের ভূমিকায় সৌগত। গল্পটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পের স্বাদ আরও বাড়ানোর জন্য হেডফোনটিকে সঙ্গে রাখবেন।